আজ আমরা কথা বলবো সেমাস হিনির একটা অসাধারণ কবিতা নিয়ে, ডিগিং। ১৯৬৬ সালে প্রকাশিত এই কবিতাটা আসলে পরিবার, কাজ আর নিজের রাস্তা খুঁজে পাওয়ার এক দারুণ গল্প বলে। চলুন আমরা খুঁজে দেখি কবি কিভাবে তার পূর্বপুরুষদের ঐতিহ্য আর নিজের সৃজনশীলতাকে এক সুতোয় বেঁধেছেন। কবিতাটা শুরুই হয় একটা দারুণ দ্বন্দ্ব দিয়ে। একদিকে আছে কোদাল, ভাবুন তো এটা কিসের প্রতীক? এটা হলো পারিবারিক ঐতিহ্য, শারীরিক পরিশ্রম, মানে অতীতের প্রতীক। আর অন্যদিকে কবির নিজের হাতে থাকা কলম, যা তার মানসিক আর সৃজনশীল কাজের পরিচায়ক, অর্থাৎ বর্তমানের প্রতীক। আর এই দুটো হাতিয়ারের মধ্যেই যেন পুরো কবিতার গল্পটা লুকিয়ে আছে। এবার কবিতার একেবারে শুরুর লাইন দুটো দেখুন। ভাবা যায় কলমকে বলছেন বন্দুকের মতো আরামদায়ক। এই তুলনাটা কিন্তু এমনি এমনি আসেনি। এটা শুরুতেই আমাদের বুঝিয়ে দিচ্ছে যে কবির মনে তার কাজ নিয়ে একটা অন্যরকম ভাবনা চলছে। কলমটা এখানে আর শুধু লেখার যন্ত্র থাকছে না, হয়ে উঠছে ক্ষমতার প্রতীক। তো চলুন আর একটু গভীরে যাওয়া যাক। আমরা দেখব কবি কিভাবে এই দুই দুনিয়াকে, কোদালের দুনিয়া আর কলমের দুনিয়া, একসাথে মিলিয়ে দেন আর নিজের জন্য একটা সম্পূর্ণ নতুন পরিচয় গড়ে তোলেন। কবিতাটা নিয়ে গভীরে যাওয়ার আগে কয়েকটা বেসিক জিনিস জেনে নিলে সুবিধে হবে। এটা হিনির একেবারে প্রথম দিকের লেখা। তার প্রথম বই ডেথ অফ আ ন্যাচারালিস্টের একটা কবিতা। লেখা হয়েছে মুক্তক ছন্দে, মানে কোনো বাধা ধরা মিল নেই। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে বক্তা কবি নিজেই। পুরো কবিতা জুড়ে তার গলায় পরিবারের জন্য শ্রদ্ধা আর নিজের কাজের জন্য গর্ব দুটোই একসাথে মিশে আছে। ভাবুন তো দৃশ্যটা, কবি কলম হাতে বসে আছেন, হয়তো কিছু লিখবেন, আর ঠিক তখনই জানালার বাইরে থেকে একটা শব্দ ভেসে এলো, কোদাল দিয়ে মাটি খোঁড়ার সেই পরিষ্কার কর্কশ শব্দ। আর ঠিক এই শব্দটাই যেন একটা টাইম মেশিনের মতো কাজ করল। কবিকে বর্তমান থেকে এক ঝটকায় নিয়ে গেল তার অতীতে, তার স্মৃতির দুনিয়ায়। বলা যায় এই একটা শব্দই পুরো কবিতার ইঞ্জিনটাকে চালু করে দিল। তো কবি এবার ডুব দিলেন তার স্মৃতিতে, আর চোখের সামনে ভেসে উঠতে লাগল তার বাবা আর দাদার ছবি, তাদের কঠোর পরিশ্রমের ছবি। এখান থেকেই আমরা বুঝতে পারব নিজের পরিবারের কাজের প্রতি কবির মনে কতটা সম্মান, কতটা শ্রদ্ধা লুকিয়ে আছে। স্মৃতিটা কবিকে নিয়ে যায় প্রায় ২০ বছর পেছনে। তিনি দেখতে পাচ্ছেন তার বাবা আলু খেতে কাজ করছেন, কিন্তু এটা কোনো সাধারণ কাজ নয়, একটা ছন্দের মতো। শরীরটা ঝুঁকে পড়ছে, আবার উঠছে, একেবারে একটা রিদমের মধ্যে। দৃশ্যটা কবির মনে এমনভাবে গেঁথে আছে যেন মনে হচ্ছে এই তো কালকের ঘটনা। আর কি নিখুঁত বর্ণনা, খেয়াল করেছেন? তিনি কিন্তু শুধু বলেননি যে বাবা কাজ করছেন, তিনি পুরো প্রসেসটা আমাদের চোখের সামনে তুলে ধরেছেন। কিভাবে বুটটা কোদালের কানায় রাখছেন, কিভাবে হাঁটু দিয়ে চাপ দিচ্ছেন। মানে এটা আর শুধু পরিশ্রম থাকছে না, এটা একটা শিল্প হয়ে উঠছে। দেখেই বোঝা যায় এই দক্ষতা বহু বছরের অভিজ্ঞতা আর সাধনার ফল। আর কবিও যেন মুগ্ধ হয়ে সেই দৃশ্য দেখছেন। এরপর কবি যা বলছেন তাতে তার গর্বটা একেবারে স্পষ্ট। ঈশ্বর জানেন আমার বাবা কি দারুণভাবে কোদাল চালাতে পারতেন, ঠিক তার বাবার মতোই। মানে এটা শুধু তার বাবার একার দক্ষতা নয়, এটা একটা পরম্পরা, একটা লেগেসি, যা দাদা থেকে বাবার কাছে এসেছে। বাবার কথা বলতে বলতে কবির স্মৃতি চলে যায় আরও এক ধাপ পেছনে, তার দাদার কাছে। তার দাদা পিট কাটার কাজে ছিলেন একেবারে কিংবদন্তি। বলা হতো টোনারের বগে তার চেয়ে বেশি পিট একদিনে আর কেউ কাটতে পারত না। ভাবা যায় কি অসাধারণ দক্ষতা আর ক্ষমতা ছিল তার। আরেকটা দারুণ ব্যাপার হলো এই স্মৃতিগুলো শুধু দেখার নয়, কবি আমাদের গন্ধ শুনতে আর শব্দ শুনতেও সাহায্য করছেন। আলুর ভেজা মাটির ঠান্ডা গন্ধ, ভেজা পিঠে চপচাপে শব্দ, এই ডিটেলগুলো অতীতটাকে যেন জীবন্ত করে তোলে। আমরা বুঝতে পারি এই ঐতিহ্য কবির অস্তিত্বের কতটা গভীরে মিশে আছে। তো এই অতীত আর স্মৃতির জগৎ থেকে কবি আবার বর্তমানে ফিরে আসেন, আর এখানেই কবিতাটা একটা মোড় নেয়। এবার কবিকে নিজের বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে, আর তিনি মেনে নিচ্ছেন যে তার পথটা তার বাবা দাদার পথ থেকে আলাদা। আর সেই মেনে নেওয়াটা প্রকাশ পায় এই একটা লাইনে, কিন্তু তাদের মতো মানুষদের অনুসরণ করার জন্য আমার কোনো কোদাল নেই। কি সহজ আর সরাসরি একটা কথা, তাই না? এটাই কিন্তু কবিতার আসল সংকট। কবি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন যে শারীরিক পরিশ্রমের সেই রাস্তাটা তার জন্য নয়, তার হাতে যে সেই হাতিয়ারটাই নেই। তাহলে এখন কি হবে? কবি কি তার পরিবারের এই ঐতিহ্যকে পুরোপুরি ছেড়ে দেবেন? না, এখানে কবিতাটা অসাধারণ হয়ে ওঠে। কবি তার ঐতিহ্যকে সম্মান জানানোর একটা একদম নতুন নিজস্ব রাস্তা খুঁজে নেন। চলুন দেখি কিভাবে। প্রশ্নটা তো থেকেই যাচ্ছে, তাই না? যদি কোদালই না থাকে তাহলে তিনি খনন করবেন কি দিয়ে? এই উত্তরাধিকারকে সম্মানই বা জানাবেন কিভাবে? এই প্রশ্নটাই আমাদের নিয়ে যাবে কবিতার ক্লাইম্যাক্সের দিকে,
যেখানে কবি নিজেই এর উত্তরটা খুঁজে বের করবেন। আর এই হচ্ছে সেই উত্তর। কবি তার নিজের হাতিয়ারটাকেই বাছে নেন, কলম। তিনি বলেন, আমার আঙুল ও বুড়ো আঙুলের মাঝে ছোট মোটা কলমটি বিশ্রাম নিচ্ছে, আমি এটা দিয়েই খনন করব। কি শক্তিশালী একটা ঘোষণা! তিনি তার পরিবারের খনন করার ঐতিহ্যটাকেই একটা সম্পূর্ণ নতুন মানে দিয়ে দিলেন। তার মানে এখানে খনন শব্দটার মানেই পাল্টে গেল। কবির খননটা আর মাটির বুকে হচ্ছে না, হচ্ছে মনের গভীরে, স্মৃতির গভীরে। লেখালেখিটাই হয়ে উঠছে তার কোদাল, যার সাহায্যে তিনি নিজের শিকড়, নিজের ঐতিহ্য, নিজের পরিচয়কে খুঁজে বের করছেন। একটা শব্দের কি অসাধারণ রূপান্তর, তাই না? এবার একটু ভাবা যাক, কেন এই কবিতাটা এত মানুষের মন ছুঁয়ে যায়, কেন এর আবেদনটা এত সার্বজনীন? কারণ আসলে এটা তো শুধু শেমাস হিনির একার গল্প নয়, কোথাও না কোথাও এটা আমাদের সবার গল্প। তো কবিতাটা থেকে আমরা মূলত দুটো বড় জিনিস পাই। একদিকে আছে নিজের পরিবার, নিজের ঐতিহ্যের প্রতি গভীর সম্মান, আর অন্যদিকে আছে নিজের রাস্তা খুঁজে নেওয়ার, নিজেকে আবিষ্কার করার সাহস আর শক্তি। হিনি দারুণভাবে দেখালেন যে এই দুটো জিনিস একসাথে চলতে পারে। শিকড়কে সম্মান জানিয়েও নিজের মতো করে ডালপালা মেলা যায়। কবিতাটার শেষে আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে যায়। আমরা সবাই তো কোনো না কোনোভাবে খনন করি, তাই না? কেউ হয়তো তার কাজের মাধ্যমে, কেউ শিল্পের মাধ্যমে, কেউ বা সম্পর্কের গভীরে গিয়ে। প্রশ্নটা হলো, আমাদের নিজেদের গল্পটা লেখার জন্য, নিজেদের লিগেসি তৈরি করার জন্য আমাদের হাতে থাকা সেই খনন করার যন্ত্রটা আসলে কী?